একের পর এক নববধূ মারা যাচ্ছে তাদেরই ফুলশয্যার দিনে। তারা কি নিজেই এ পথ বেছে নিচ্ছে, নাকি তাদের জোর করে মেরে ফেলা হচ্ছে? সবটাই জানতে পারবো তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। আজকে আমার গলাটা বিশেষ ভালো নেই, তাই তোমরা একটু মানিয়ে নিও। এই চ্যানেলে তোমরা নিত্য নতুন ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেয়ে যাবে, তাই যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই দেখানো হয় ফুলশয্যার রাতে ফাল্গুনের হাজবেন্ড তার ঘরে ঢুকতেই দেখে ফাল্গুনি মারা গেছে। পুলিশ আসে তদন্ত করতে, তবে প্রথম থেকে অফিসার বড়ালবাবু কেসটাকে ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা রাখছিলেন, তাই কোনোভাবেই ভালো করে ইনভেস্টিগেশন করতে দিচ্ছিলেন না চিত্রা বাসুকে। চিত্রা কোনো প্রশ্ন করলেই তাকে ধমকে চুপ করিয়ে দিচ্ছিলেন বড়ালবাবু। ফাল্গুনির বাড়ির লোক জানায় ফাল্গুনির এটা সেকেন্ড ম্যারেজ এবং তার একটি মেয়েও আছে, তবে সমস্ত রিচুয়াল করেই ফাল্গুনি রাতে ঘরে ঢুকেছিল। সে কেন এ কাজ করলো তারা কিছুই বুঝে উঠতে পারছে না। কাহিনী শিফট হয় চিরায়ুকে দেখানো হয়। চিরায়ুর গোল্ডেন পেটাল নামে একটি ফ্লাওয়ার শপ আছে এবং এখানকার মালিক চিরায়ুর সাথে দেখা করতে আসলে চিরায়ু তার সাথে কথা বলে এবং বলে ভাড়াটা সে আজ বিকেলেই দিয়ে দেবে। এদিকে চিত্রাকে অফিসার বড়ালবাবু ভালো করে ধমকে দেয় যাতে তদন্ত করার সময় তার মুখে মুখে কথা না বলে, এবং তাদের কথাবার্তায় জানা যায় যে চিত্রার মা ছোটবেলায় চিত্রা আর তার বোনকে তার বাবার কাছে রেখে তাদের ছেড়ে চলে গেছিল। তার বাবাও পুলিশ অফিসার ছিল, তাই চিত্রার মাকে তিনি বিশেষ টাইম দিতে পারেনি। তাই চিত্রার মা একটু অন্যভাবে বাঁচতে চেয়েছিল, তাই তাদের ছেড়ে চলে গেছে। এবং এই পুরনো কথাটাই জানতো বড়ালবাবু, তাই চিত্রাকে সে নানাভাবেই ইনসাল্ট করতো। চিত্রা ফাল্গুনির কেসটা ভালোভাবে ইনভেস্টিগেট করতে চেয়েছিল, কিন্তু বড়ালবাবু সেটা হতে না দিয়ে কেসটা ক্লোজ করতে বলে। দুপুর হতেই চিত্রার হাজবেন্ড তার জন্য লাঞ্চ এনে দিয়ে যায়, আর সেখানে একটা গোলাপও ছিল। চিত্রার মনে পড়ে যায় আজ তাদের লাঞ্চটা একসাথে করার কথা ছিল, কারণ আজ তাদের অ্যানিভার্সারি। এদিকে চিরায়ু একটা বকে সাজাচ্ছিল, তখনই সেখানে সুভাষবাবু আসে এবং বলে যে তার ওয়াইফ চিরায়ুর জন্য টিফিন পাঠিয়েছে, যেটা দেখে চিরায়ু খুবই খুশি হয় এবং বলে প্রত্যেক মাসে মাসিমা আমার জন্য খাবার পাঠায়, তার জন্য আমি খুব ওয়েট করে থাকি, তবে মাসিমার সাথে কোনোদিন দেখা হয় না। চিত্রা রাতে বাড়ি ফিরে দেখে যে সকলে তার অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য জড়ো হয়েছে, তবে চিত্রা সেখানে না থাকায় চিত্রার পরিবারের সকলেই তাকে দেখে বলে তোমার জন্য আমরা সকলেই ওয়েট করছি। তখনই চিত্রার হাজব্যান্ড আসে তার জন্য গিফট নিয়ে। চিত্রা রেডিওতে রুমে যায় এবং তার হাজব্যান্ডের সাথে শেয়ার করে বড়ালবাবুর বলা কথাগুলো, তবে তার হাজব্যান্ড চিত্রাকে খুবই সাপোর্ট করে এবং তাকে বলে মনের জোর রাখতে এবং নিজের কাজে নিজেকে এগিয়ে যেতে। চিত্রা যখন সবার সাথে ফাল্গুনির ব্যাপারে কথা বলছিল, তখনই তাদের কাজের মাসি বলে 7 মাস আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল। চিত্রা কথাটা শুনে খুবই অবাক হয় এবং কোন জায়গার ঘটনা সেটা ডিটেলসে জানতে চায় কাজের মাসি থেকে। চিত্রা বুঝতে পারে দুটো ঘটনার মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, তাই চিত্রা 7 মাস আগে ঘটে যাওয়া পল্লবীর এই কেসটা সম্বন্ধে জানতে চায় তখনকার তদন্তরত অফিসারের কাছে। তবে সেই অফিসার চিত্রাকে দেখে খুবই বিরক্ত হয় এবং বড়ালবাবুকে ফোন করে সবটা জানিয়ে দেয়, যার ফলে বড়ালবাবু চিত্রাকে ধমক দিয়ে অফিসে ডাকে। সঞ্জয় চিরায়ুর রেগুলার কাস্টমার, তবে সঞ্জয় তার গার্লফ্রেন্ডকে কিছুতেই বলে উঠতে পারছে না তার বিয়ের কথাটা। অফিসে ফিরে চিত্রা তার এক অফিস কলিগের সাথে আলোচনা করছিল যে পল্লবী এবং ফাল্গুনির মৃত্যুর মধ্যে খুবই সিমিলারিটি আছে এবং তার মনে হয় এটা কোনো সিরিয়াল কিলিংয়ের ঘটনা, যার ফলে অফিসের মধ্যে থাকা আরেক অফিস কলিগ ঘটনাটা প্রেসে জানিয়ে দেয় এবং পরের দিন সকাল হতেই খবরের কাগজে চিত্রার নাম সহ পুরো ঘটনাগুলো লেখা হয়। এর ফলে অফিসারেরা খুবই রাগ করে এবং চিত্রাকে সাসপেন্ড করে দেয়। চিত্রা খুবই আপসেট হয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। সেখানে তার বোন মিতা তার ছেলেকে নিয়ে থাকে, তার বোন ডিভোর্সি। তারা দুজনেই চিত্রাকে খুবই সাপোর্ট করে এবং বলে যে কাজের ক্ষেত্রে এরকম অনেক কিছুই ঘটবে। রাতে চিত্রাকে টেনশন ফ্রি করার জন্য তার হাজব্যান্ড তাকে হেড ম্যাসাজ দিচ্ছিল, ঠিক তখনই তার শাশুড়ি এসে জানায় যে চিত্রার সাথে তার অফিসের বস দেখা করতে এসেছে।
চিত্রা তড়িঘড়ি বাইরে গিয়ে দেখে বড়ালবাবু দাঁড়িয়ে আছে। বড়ালবাবু চিত্রাকে বলে যে এদিকে এসো, আসলে তাদের সিনিয়র অফিসার চিত্রার সাথে দেখা করতে এসেছে। অফিসার চিত্রার কাছে জানতে চায় এই দুটো কেস নিয়ে চিত্রার থিওরিটা কি ছিল। চিত্রা জানায় দুটোই ছিল সেকেন্ড ম্যারেজের ঘটনা এবং দুটো জায়গায় মহিলাদের একটা করে সন্তান ছিল এবং সে মনে করে অপরাধীকে না ধরতে পারলে এ ঘটনা আবারও ঘটবে। এরপরে চিত্রাকে নিয়ে যাওয়া হয় আরেকটা লোকেশনে, যেখানে সেম ভাবে আজকেও মারা গেছে আরেকটি নববধূ। তবে পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কানেকশন যে একটা আছে সেটা চিত্রা ভালোই বুঝতে পেরেছে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় এক ব্যক্তি তার স্ত্রীকে আটকাচ্ছে। তার স্ত্রী তার বাবা মার সাথে লাগেজ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তখনই ওপর থেকে তাদের দুই সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। কাহিনী আবার বর্তমানে আসে এবং দেখানো হয় যে একটি মহিলা আবার বিয়ে করতে চলেছে, তার একটি মেয়েও আছে এবং কাকতালীয়ভাবে চিরায়ু এইখানে বিয়ের ফুলের অর্ডার নিয়েছিল এবং দূর থেকে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিল। অন্যদিকে সিনিয়র অফিসার এই কেসটা সলভ করার জন্য একটা সিট গঠন করে, যার হেড ছিল ধীরাজ সিনহা এবং তার সাথে ছিল তার দুই সঙ্গী এবং এই গ্রুপেই তিনি রাখতে বলেছিলেন চিত্রা বসুকে। ধীরাজবাবু চিত্রাকে দেখে খুব একটা খুশি না হলেও সিনিয়র অফিসারের কথা মতো তাকে নিজের টিমে রাখতেই হয়েছিল। সিনিয়র অফিসার চিত্রাকে সাজেস্ট করেছিল কারণ সবার প্রথম চিত্রাই বুঝেছিল যে এই ঘটনাগুলো আরও ঘটতে পারে। ধীরাজবাবু একটু বিরক্ত হয়ে চিত্রার কাছে জানতে চায় সে কিভাবে এই কেসটা এগোতে চায়। চিত্রা জানায় এই ঘটনাগুলো পরপর শুরু হয়েছিল বারাসাতের দিক থেকে, তাই তাদের বারাসাতের জায়গায় বিয়ের ডেটগুলোয় কোন কোন ভেনিউতে এরকম বিবাহিত মহিলাদের বিয়ে দেওয়া হচ্ছিল সেগুলো দিক থেকেই তাদের কাজ শুরু করা উচিত। যেটা শুনে ধীরাজবাবু ইমপ্রেস হয় এবং বলে তুমি তোমার মতো কাজ শুরু করে দাও। চিত্রা প্রথমে একজন পুরোহিতকে ডেকে এনে বিয়ের ডেটগুলো নোট করে নেয়। এরপরে বিভিন্ন ভেনিউতে ফোন করে জানতে চায় যে বিবাহিত মেয়েদের বিয়ে হচ্ছে কোথায় কোথায়। এইভাবে একটা ছক কষে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে চিত্রা। এরপর একটা খোঁজ পেয়ে সেখানেই সদলবলে পৌঁছে যায় চিত্রা তার দল নিয়ে। সকলেই নজর রাখতে থাকে। তখনই হঠাৎ চিরায়ু চিত্রার সামনে এসে জানতে চায় যে তাকে একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, তারপরেই বলে তাকে সে খবরের কাগজে দেখেছে। ঠিক তখনই নববধূ মাথা ঘুরিয়ে হট করে বসে পড়ে এবং চিত্রাও সেই দিকে দৌড়ে যায়। বাকি সকলেই ভয়ের চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তারপরে চিত্রা তার মুখে চোখে জল ছেটাতেই মেয়েটি আবার জ্ঞান ফিরে পায় এবং বলে সারাদিন না খেয়েছিল তাই হয়তো মাথাটা একটু ঘুরে গেছে। তখনই চিরায়ু চিত্রার সামনে এসে বলে সকলে তো ভয় পেয়ে গেছে, এবার একটু কিছু করুন ম্যাডাম, এবার একটু কিছু করুন। যেটা শুনে চিত্রাও খুবই বিরক্ত হয় চিরায়ুর ওপর। এদিকে চিত্রা পল্লবীর ফাইলটা আবার চেক করার জন্য যায় সেই অফিসারের কাছে। তবে এবার আর অফিসার চিত্রাকে ফেরাতে পারে না কারণ ওপর থেকে অর্ডার আছে। চিত্রা পল্লবীর বাবা মায়ের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে পল্লবীর মেয়ের সাথেও কথা বলে এবং জানতে চায় যে সেদিন সে অন্যরকম কিছু দেখেছে কিনা। তবে মেয়েটি জানায় সেদিন সে নিচেই দাঁড়িয়েছিল, তার মা ওপর থেকে সুইমিং পুলে পড়ে, এর বেশি সে আর কিছুই দেখেনি। চিত্রা বারংবার বলে যে তোমার যদি অন্য কিছু পরে মনে পড়ে সেটা তুমি আমাকে জানাবে। মেয়েটিও মাথা নেড়ে হ্যাঁ বলে। চিত্রা পল্লবীর বাবার সাথে কথা বলে জানতে পারে যে পল্লবী ড্যাফোডিল নামে একটি অরফানেজে কাজ করত। তাই চিত্রা সেখানে ফোন করে পল্লবী সম্বন্ধে জানতে চাইলে অরফানেজের সেক্রেটারি তখন সেখানে প্রেজেন্ট না থাকায় চিত্রা নিজের ফোন নাম্বারটা তাদের দিয়ে দেয়। এদিকে অফিসার ধীরাজবাবু চিত্রের কাছে ক্ষমা চায় এবং বলে সে যাতে নিজের মতো করে কেসটা তদন্ত করে। এরপর চিত্রা পল্লবীর এক্স হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। পল্লবীর এক্স হাজবেন্ড পল্লবীর ওপরেই খুবই বিরক্ত। সে বলে পল্লবীকে যদি অন্য কেউ না মারতো তাহলে হয়তো আমি মেরে ফেলতাম, যেটা শুনেই খুবই রেগে যায় চিত্রা। এদিকে রাতের দিকে অরফানেজ থেকে ফোন আসে চিত্রার কাছে এবং চিত্রা জানতে পারে যে পল্লবীর সাথে একজনের খুবই ভাব ছিল, চিরায়ু নামের একটি ছেলে যে ছোটবেলা থেকেই ওই অরফানেজেই থাকে এবং তাকে পল্লবী নিজের ছোট ভাইয়ের মতো দেখত। চিত্রা চিরায়ুর ফুল ডিটেলস চায় ওই মহিলার কাছে।
এদিকে চিত্রার অফিস কলিগের কাছে হোসেন ভাইয়ের ফোন আসলে চিত্রার খেয়াল হয় যে চিত্রারা শুধুমাত্র বাঙালি মেয়েদেরই ওপর নজর রাখছে, অন্যান্য ধর্মের মহিলাদের ওপর তারা খেয়ালই করছে না। তখনই দেখানো হয় হ্যাঁ খ্রিস্টান মহিলার বিয়ে হচ্ছে এবং তারও এটা সেকেন্ড ম্যারেজ। চিরায়ু সেখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন রিচুয়ালস পালন করতে করতেই মহিলাটি মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখনই ফ্ল্যাশব্যাকে একটি কাহিনী দেখানো হয়, যে কাহিনীতে এক মহিলা তার স্বামী সন্তানদের রেখে চলে গেছিল। সেই ব্যক্তি তার 2 সন্তানকে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে, তবে কাকতালীয়ভাবে বেঁচে যায় ছোট ছেলেটি, যেটি বর্তমানে চিরায়ু। চিরায়ুকে দেখা যায় চার্চের বাইরে কয়েকটি পায়রাকে সে দানা দিচ্ছিল। তখনই সেখানে চিত্রা তার টিমের সাথে এসে হাজির হয় এবং দেখে যে সমস্ত পায়রা মরে পড়ে রয়েছে। ফরেন্সিকের লোকেরা এভিডেন্স কালেক্ট করছিল। এদিকে চিত্রা পরিবারের লোকেদের কাছে জানতে চায় যে মহিলাটি কি কোনোভাবে মানসিক রোগগ্রস্ত ছিল কিনা এবং কে কে ইনভাইটেড ছিল। পরিবারের লোকেরা জানায় মেয়েটি খুব আনন্দে ছিল বিয়ে হচ্ছে বলে এবং পরিবারের যারা আমন্ত্রিত তারা সকলেই ঘনিষ্ঠ, তবে তাদের লিস্টটাও তারা তাদের দিয়ে দেয়। এদিকে দুপুরে লাঞ্চের সময় ধীরজ সিনহা ইচ্ছা করেই তার প্লেট থেকে চিকেনটা তুলে চিত্রার মুখের সামনে এগিয়ে দিলে চিত্রা সেটা খেতে না বলে। তখনই ধীরজবাবু বলে, আমি চিত্রাকে চিনি, তবুও চিত্রা হঠাৎ করে আমার হাত থেকে কিছু খেতে চাইল না, সুতরাং এই মহিলাগুলো হয়তো খুব চেনাশোনা কারোর হাত থেকে অথবা অজান্তে এইভাবে বিষ গ্রহণ করছিল। তখনই সেখানে সেই ফরেন্সিক এক্সপার্ট আসে এবং জানায় যে যে বিষ দিয়ে মহিলাগুলোকে মারা হচ্ছে তারা সবকটাই সিমিলার এবং বিষটা অর্গানিক, যেগুলো গাছপালায় পোকামাকড় মারতে ইউজ হয়। এরপর ধীরজ সিনহা সবকটা মৃত্যুর পোস্টমর্টম রিপোর্ট চায়, তবে ফাল্গুনির রিপোর্টটা করানো হয়নি। বোড়াল চিত্রাকে সেটা করতে দেয়নি। কথা জানতে পারার পর বোড়ালকে ডেকে পাঠিয়ে খুব মুখ ঝামটা দেয় ধীরজবাবু। ঠিক তখনই চিত্রার কাছে ফোন আসে ড্যাফোডিল অরফানেজ থেকে এবং তারা চিরায়ুর ডিটেলসটা পেয়ে যায় এবং তার ঠিকানাটাও চিত্রাকে বললে চিত্রা খুবই অবাক হয়। আসলে চিরায়ু গোল্ডেন পেটালস নামে একটি দোকান চালায় এবং কাকতালীয়ভাবে ওই সবকটা বিয়েতেই গোল্ডেন পেটেল থেকেই ফুল নেওয়া হয়েছিল। তাই তড়িঘড়ি সকলে চিরায়ুর শপে হানা দেয়। তখন দোকানটা বন্ধ থাকায় তারা লক ভেঙে ভেতরে তন্ন করে খোঁজে, কিন্তু কিছুই পায় না। চিরায়ু যার জায়গা রেন্টে নিয়ে শপটা ওপেন করেছিল সেই সুভাষবাবু সেখানে এসে পড়ে এবং সকলের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চায়, কিন্তু চিত্রার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকায় তারা সেখান থেকে বেরোতে বাধ্য হয়। তবে চিত্রা বারংবার রিকোয়েস্ট করে যাতে তার বাড়িটাও একবার সে চোখের দেখা দেখতে চায়, বাইরের থেকে ভেতরে ঢুকবে না। সুভাষবাবু রাজি হলে চিত্রা তাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই চিরায়ু পাঁচিল টপকে লুকিয়ে নিজের বাড়িতে প্রবেশ করে এবং দেখে বাড়ির সবকিছুই তছনছ করা, যেটা দেখে সে খুবই রেগে যায়। এদিকে সুভাষবাবুর বাড়িতে চিত্রা পৌঁছালে সে লক্ষ্য করে এক মহিলা তাকে দেখে হঠাৎ করে ওপর থেকে লুকিয়ে যায়। এদিকে চিত্রা রাতে বাড়িতে ফিরলে তার হাজবেন্ড ঠিক করে যে তারা সিনেমা দেখতে যাবে, তাই দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ে। এদিকে চিরায়ু একটা মুখোশ পরে চিত্রার পিছু নেয়। চিত্রার হাজবেন্ড গাড়িটা পার্কিং করছিল এবং চিত্রা লিফটে উঠে যায় টিকিট কাটার জন্য, তবে সে পার্সটা ভুলে যায়। বারংবার তার হাজবেন্ডকে ফোন করলেও সে ফোনটা ধরছিল না, তাই চিত্রা সেই দিকে আবার রিটার্ন আসে। ততক্ষণে সেখানে চিরায়ু পৌঁছে যায় এবং চিত্রার হাজবেন্ডকে মারধর করা শুরু করে। চিত্রা সেখানটায় পৌঁছে চিরায়ুর সাথে হাতাহাতি হয় এবং ফাঁক বুঝে চিত্রার পেটে লাথি মেরে চিরায়ু সেখান থেকে পালানোর চেষ্টা করে। চিত্রা তার পিছু নেয়, তবে তাকে ধরতে পারে না। চিরায়ু সেখান থেকে পালিয়ে একটা ব্রিজের ওপর থেকে লাফ মারে একটা গাড়ির ওপর এবং সেখান থেকে বেরিয়ে যায়। চিত্রাও তার মুখোশটা টানার চেষ্টা করলেও সেটা পারে না। এদিকে চিত্রার হাজবেন্ডের হাতে ফ্র্যাকচার হয়ে যায় এবং জ্বর চলে আসে। তবে চিত্রার শাশুড়ি মা চিত্রাকে বলে, তুই কাজে যা, আমরা এদিকটায় থাকবো। যে আমাদের বাড়ির ছেলের গায়ে হাত তুলেছে তার হাতটা তুই গুঁড়িয়ে দিয়ে আয়। চিত্রা আবার কাজে যায় এবং চিরায়ুকে সোশ্যাল মিডিয়ায় খোঁজার চেষ্টা করে এবং চিরায়ুর ফটো দেখে চিত্রা খুবই অবাক হয় এবং তার মনে পড়ে যায় সেদিন বিয়ে বাড়িতে চিরায়ুকে সে দেখেছিল।
এবং চিরায়ুকে অ্যারেস্ট করার জন্য অফিস থেকে বেরোতে থাকে। ঠিক তখনই চিরায়ু এসে অফিসে হাজির হয় এবং বলে, আমাকে খুঁজছিলেন পুলিশ ম্যাডাম? সকলেই চিরায়ুকে দেখে খুবই অবাক হয়। চিরায়ুকে যে রুমে রাখা হয় সেই রুমে ক্যামেরা ছিল এবং চিত্রা অন্য রুম থেকে ওর ওপরে লক্ষ্য রাখছিল। ধীরজ স্যার চিরায়ুর কাছে জানতে চায় যে সব জায়গায় মৃত্যুগুলো ঘটেছে সেই সব জায়গায় কাকতালীয়ভাবে চিরায়ুকে ফ্লাওয়ার সাপ্লাইয়ের জন্য ডাকা হয়েছিল। যেটা শুনে চিরায়ু বলে, আমি এখন ওই অঞ্চলে নিজের দোকানটা দাঁড় করানোর জন্য খুব খাটছি। সকাল হতেই খবরের কাগজের মধ্যে নিজের বিজ্ঞাপন দিয়ে সমস্ত বাড়িতে ডেলিভারি দিই এবং বিভিন্ন জায়গা থেকেই আমাকে ডাকা হয়, আর এটা তো কোনো দোষের নয়। এবং ধীরাজ স্যারের কথায় চিরায়ু বারংবার নিজের বাবা দাদার কথা উল্লেখ করে। চিত্রা কিছুক্ষণ আগে চা দেওয়ার অছিলায় সে রুমে চলে আসে এবং চিরায়ুকে বলে, শুধু নিজের বাবা আর দাদার কথাই তো বলছিস, তোর মায়ের কথা বলছিস না কেন? চিরায়ু বলে, আমার মা আমাদের ছেড়ে চলে গেছিল। চিত্রা জানতে চায় পল্লবীকে সে কিভাবে চেনে। চিরায়ু জানায় যে অরফানেজে চিরায়ু ছিল সেখানে পল্লবী দিদি তাদের টেক কেয়ার করতো। পল্লবীদি গাছ খুব ভালোবাসতো এবং তার সাথে থাকতে থাকতেই চিরায়ুর মধ্যেও সেই ব্যাপারটা গ্রো করেছে, তাই পরবর্তীকালে সেও ফ্লাওয়ার শপ খুলেছে। চিত্রা চিৎকার করে জানতে চায় পল্লবী বিয়ে করছিল বলে তার কি খুব খারাপ লেগেছিল? যেটা শুনে চিরায়ু বলে, তার খারাপ লাগতে যাবে কেন? পল্লবী দিদি বিয়ে করেছিল, সে তো সমস্ত জায়গায় তার সাথেই ছিল। ধীরজবাবু লক্ষ্য করে চিত্রা যখনই কোশ্চেন করছিল তখনই চিরায়ু একটু অন্যরকম বিহেভ করছিল, তাই সে চুপিসারে ওই রুম থেকে বেরিয়ে যায়। চিত্রাও সেটা লক্ষ্য করে এবং কিছুটা সংযমের সাথে চিরায়ুকে বলে, তুই জানিস তোরও আমার মতোই অবস্থা, কারণ আমার মাও ছোটবেলায় আমাকে আর আমার বোনকে একা রেখে চলে গেছিল। আমার বাবাই আমাদের মানুষ করেছে। চিরায়ু হঠাৎ করে একটু ইমোশনাল হয়ে যায় এবং বলে যে শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না, তাই যখন কেউ মা অন্য জায়গায় নিজের সন্তানকে ছেড়ে চলে যায় তাদেরও বাঁচার কোনো অধিকার নেই। কথা বলতে গিয়ে চিরায়ু বলে, যেটা আমি করেছি ঠিক করেছি। এটা বলে আরও কিছু বলতে যাচ্ছিল চিরায়ু, ঠিক সেই সময় চিত্রার অফিস কলিগ এসে তাকে ডাক দেয় এবং চিরায়ু নিজেকে সংযম করে নেয় এবং কোনো কথাই সে আর বলতে চায় না। চিত্রার অফিস কলিগ এসে চিত্রাকে জানায় যে এই মার্ডারগুলো যে করেছে সে একটা মহিলা, যেটা শুনে খুবই অবাক হয়ে যায় চিত্রা। আসলে যেই বাচ্চাটিকে চিত্রা বলে এসেছিল যে তার যদি কিছু মনে পড়ে সে যাতে তাকে জানায়, তখনই বাচ্চাগুলো এসে জানায় যে তাদের সাথে স্কুলে এক বৃদ্ধা মহিলা দেখা করতে আসতো এবং ওই মহিলা ওই বাচ্চাগুলোর কাছে অনেক ক্যান্ডি দিত। একদিন ওই মহিলা তাদের হাতে তার মায়ের পছন্দের রঙের ক্যান্ডি দিয়েছিল এবং বলেছিল তার মা যখন ফ্লাওয়ার বেডে বসে থাকবে তখন যাতে সেটা তার মায়ের হাতে তারা দেয়, এবং বাচ্চাগুলো সেই কাজটা করেছিল। তারপরেই সেই লজেন্সটা খাওয়ার পরেই তার মা মারা যায়। ওই বৃদ্ধার স্কেচ করা হয়, যেটা চিরায়ুর সাথে খুব একটা মিল ছিল না। তখন চিরায়ুকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চিরায়ু বৃদ্ধার মতো সেজে ওই বাচ্চাদের কাছে গেছিল। তবে চিরায়ু পুলিশ স্টেশন থেকে চলে গেলেও চিত্রা তার ওপরেই সন্দেহ করে থাকে, কারণ ওর মনে হয় যে চিরায়ুর মধ্যেই কিছু অসামঞ্জস্য আছে। তাই চিত্রা তার পরিচিত সঞ্জয়কে ফোন করে বলে সে চিরায়ুকে বলতে যে তার বিয়ে হতে চলেছে এবং তার বিয়েতে যেন চিরায়ু সবটা সাজায়। তবে সঞ্জয় জানায় যে চিরায়ুকে সে আগের থেকেই চেনে এবং সে যদি সত্যি করে বিয়ে করে চিরায়ুকেই সে কন্ট্যাক্টটা দেবে। চিত্রার কথা মতো সঞ্জয় চিরায়ুকে ফোন করে এবং জানায় যে যে মেয়েটিকে সে পছন্দ করতো তাকে প্রপোজ করেছে, তবে তার বাবার শরীরটা খারাপ, সেই জন্য সে তাড়াতাড়ি পরের উইকের মধ্যে বিয়েটা করতে চায়। তবে বিয়েতে ছিমছামভাবে যাতে সাজানো হয়, কারণ সেটা তার ওয়াইফের সেকেন্ড ম্যারেজ। চিরায়ু তার ওয়াইফের নাম জানতে চাইলে সে জানায় তার নাম মিতা বোস। চিরায়ু সোশ্যাল মিডিয়ায় মিতা বোসকে সার্চ করে দেখে সে আসলে চিত্রার বোন, যেটা দেখে সে খুবই অবাক হয়। এদিকে চিত্রা ড্যাফোডিল অরফানেজে পাঠায় তার এক অফিস কলিগকে চিরায়ুর সম্পর্কে সমস্ত ডিটেল নিয়ে আসার জন্য। এদিকে মিতা চিত্রার এই প্ল্যানটা শুনে খুবই রেগে যায়, কারণ তার ছেলেকে এই ধরনের কোনো প্ল্যানে সে সামিল করতে চায় না।
এদিকে ছদ্মবেশে মিতার ছেলের স্কুলের বাইরে পুলিশ মোতায়েন করা ছিল। ঠিক তখনই মিতার ছেলের কাছে চলে আসে এক বৃদ্ধা, তার হাতে একটা পার্সেল দিয়ে সে চলে যায় এবং খবর পেয়ে চিত্রা তার বোনকে একা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ওই বৃদ্ধাকে ধরে ফেলে চিত্রা এবং জানতে পারে যে ওই মহিলার সকাল থেকে অনেকগুলো ডেলিভারি ছিল এবং এই ডেলিভারিটার জন্য কোনো ডেলিভারি বয় অ্যাভেলেবেল ছিল না, তাই তিনি এই ডেলিভারিটা করতে এসেছিলেন। একটা কেকের অর্ডার ছিল, যেটা শুনে খুবই অবাক হয়ে যায় চিত্রা এবং দোকানের নামটা দেখে তার মনে পড়ে যায় যে চিরায়ুকে তারা যখন অ্যারেস্ট করতে গেছিল তখনই ওই গোল্ডেন পেটেল শপটার সামনে এই বেকারি শপটাও সে লক্ষ্য করেছিল। এরপরে চিত্রা ওই মহিলাকে ছেড়ে দিয়ে আবার রিটার্ন গেলে সে দেখে তার বোন আর সেখানে নেই এবং কিছুক্ষণের মধ্যেই দেখানো হয় চিরায়ু একটা টেম্পোর মধ্যে করে ফুলের সাথে তার বোনকে বেহুশ করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরকম একটা প্ল্যান করার জন্য ধীরাজ স্যার চিত্রার ওপরে খুবই রাগ করে। ঠিক তখনই চিত্রার অফিস কলিগ চিরায়ুর ডিটেলস নিয়ে এসে যায় এবং চিত্রা সেটা দেখে মনে পড়ে যায় সেই মহিলার কথা। সুভাষবাবুর বাড়িতে এই মহিলাই চিত্রাকে দেখে লুকিয়ে পড়েছিল। চিত্রার সময় নষ্ট না করে ওইখানে পৌঁছে যায় ওই মহিলার সাথে কথা বলতে এবং কথা বলে সে জানতে পারে ওই মহিলা হচ্ছে চিরায়ুর মা। তার কাছেই চিত্রা জানতে পারে চিরায়ু তার পুরনো বাড়িতে মাঝে মধ্যেই যায়, তাই তারা দুজন মিলেই সেই পুরনো বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানেই একটা রুমে রাখা হয়েছিল চিত্রার বোনকে চিরায়ু মারধর করে এবং মেরে ফেলার জন্য তাকে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজায় এবং মিতা যখন খুব ভয় পাচ্ছিল তখন চিরায়ু বলে, যখন ইচ্ছে মা হলাম, তারপরে আবার অন্য কাউকে ভালোবেসে বিয়ে করলাম, তোমরা সবটাকে মজা পেয়ে গেছো না? তোমরা জানো না যে শেকড় ছাড়া গাছ বাঁচে না? ঠিক তখনই সেখানে চিরায়ুর মা চলে আসে এবং চিরায়ু নিজের মাকে দেখে কাঁদতে শুরু করে। চিত্রা বাইরে থেকেই তার ওপর নজর রাখছিল এবং চিরায়ুর মা তাকে বারংবার বোঝানোর চেষ্টা করছিল সে যেটা জানে সেটা পুরোটা সত্যি নয়। চিরায়ুর মা তাকে বলে তার বাবা প্রত্যেক দিন রাতে বাড়ি ফিরে ড্রিঙ্কস করে মারধর করতো তার মাকে। মা দুই ছেলেকে বাবার বাড়ি ফেরার আগে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিত, তাই তারা এসব ব্যাপারে বিশেষ কিছু জানে না। চিরায়ুর বাবা তার মাকে বলেছিল সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে দুই ছেলেকে সে মেরে ফেলবে। চিরায়ুর মা তাও বাড়ি ছেড়েছিল। নিত্যদিনের এই মারধর তিনি সহ্য করতে পারেননি। তিনি ভেবেছিলেন পরে তিনি পুলিশ প্রোটেকশন দিয়ে ছেলেদের নিয়ে আসবেন, তবে তার পরের দিনই তার বাবা ছেলেদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। সে খবর পেয়ে চিরায়ুর মা অসুস্থ হয়ে পড়ে, তবে একটু স্থিত হতেই তিনি চিরায়ুকে নিয়ে আসতে গেলে চিরায়ু তাকে দেখে কেঁদে ফেলে। আসলে চিরায়ুর বাবা তার মায়ের বিরুদ্ধে তার মনে খারাপ কথা ঢুকিয়ে দিয়েছিল। ডক্টর চিরায়ুর মাকে বলেছিল তিনি যদি জোর করে চিরায়ুর কাছে আসতে চান তাহলে চিরায়ু চিরতরে ট্রমায় চলে যেতে পারে, তাই তিনি আর জোর করেননি। তবে মাঝে মধ্যে চিরায়ুর সাথে দেখা করতে আসতো এবং দূর থেকে ছেলেকে দেখে পল্লবীর হাতে ছেলের জন্য টাকা দিয়ে চলে যেত যাতে তার ছেলে ভালোভাবে মানুষ হয়। এবং চিরায়ু যখন বড় হলো পল্লবীকে দিয়েই তিনি চিরায়ুকে তার একটি ফাঁকা বাড়িতে এনে রাখেন এবং চিরায়ুর ব্যবসার কাজে সাহায্য করতেন চিরায়ুকে লুকিয়ে এবং চিরায়ুর দিকে নজরও রাখতেন। তিনি জানতেন চিরায়ু মাঝে মধ্যেই এই পুরনো বাড়িতে আসে। তখনই মিতা এখান থেকে পালানোর চেষ্টা করলে চিরায়ু তাকে জড়িয়ে ধরে এবং সেই সুযোগেই চিত্রা সেখানে ঢুকে চিরায়ুকে মেরে নিচে ফেলে দেয়। চিত্রা চিরায়ুকে বলে, তুই যাতে ভালো থাকিস, তোর মা কোনোদিন তোর সামনে আসেনি কিন্তু দূর থেকে তোকে দেখেছে, তোকে যাতে ভালোভাবে মানুষ করতে পারে সে চেষ্টাই করেছে। একেই বলে মায়ের ভালোবাসা। তোর মাথায় মাকে নিয়ে যে নোংরা কথাগুলো আছে সেগুলো তোর মনের নোংরা, সেগুলোকে তুই ফেলে দে। মা কোনো গাছের শিকড়ও নয়, ভগবানও নয়, সে রক্ত মাংসের মানুষ, তার ভালো লাগা মন্দ লাগা দুই থাকতে পারে। সে ছেড়ে চলে গেছে, তোর বাবাকে বেশ করেছে, কারণ সবাই যে সহ্য করে টিকে যাবে সেটাও নয়, কষ্ট সহ্য করা সবার দ্বারা সম্ভব হয় না। এই বলে চিত্রা চিরায়ুকে ছেড়ে দেয় তার মায়ের সাথে কথা বলার জন্য। চিরায়ু তার মায়ের কাছে
আসে এবং বলে ওরা আমাকে মেরে ফেলবে, আমিও বাঁচতে চাই না। তোমার মনে আছে মা, ছোটোবেলায় পুজোর সময় আমি কোন রঙের জামা কাপড় পরতে ভালোবাসতাম? পুজোর সময় সেগুলোই তুমি আমাকে কিনে দিতে, আর আমি সারা দিন সেটাই পরে ঘুরে বেড়াতাম। তুমি এখান থেকে ওই রঙটাই আমাকে বেছে দাও। এই বলে একটা বাটি হাতে তুলে দেয়, তার মধ্যে ছিল কিছু ক্যান্ডি। চিরায়ুর মা ব্লু কালারের একটা ক্যান্ডি তুলে দেয় চিরায়ুর দিকে। তবে তখনই পুলিশের টিম এসে চিরাউকে জোর করে ধরে নিয়ে যায়। চিরাউ চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। পরের দিন চিত্রা অফিসে গেলে তার সিনিয়র তাকে জানায় যে তার নামটা রেকমেন্ড করা হয়েছে প্রমোশনের জন্য, যেটা শুনে খুবই আনন্দ পায় চিত্রা। ঠিক তখনই চিত্রার হাজব্যান্ড আসে তার ফেলে আসা টিফিনটা দিয়ে যাওয়ার জন্য, এবং সেখান থেকে বেরোনোর সময় চিত্রার হাজব্যান্ডের মোবাইলে একটা ফোন আসে এবং সে কারোর সাথে কথা বলে তার কাজটা সে তার ওয়াইফকে দিয়ে করিয়ে দেবে। তার জন্য সে কিছুটা অ্যামাউন্টও দাবি করে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। শেষটা যেভাবে হলেও মনে হয় পরের এপিসোড খুবই তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য যারা নতুন আছো ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।